ওয়েলকাম টু এডুকেশন পুরুলিয়া। এই ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস 9-এর যে পরমাণু গঠন অধ্যায়টি রয়েছে সেখান থেকে ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্নগুলি আলোচনা করব এবং পরমাণু গঠন যে অধ্যায় যে বিভিন্ন টপিক ইম্পর্ট্যান্ট টপিকগুলি সেগুলিও প্রতিটি প্রশ্নের সাথে সাথে আলোচনা করে যাব। তো ভিডিওটি স্কিপ না করে তোমরা সম্পূর্ণ দেখবে, কারণ এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরমাণুর গঠন অধ্যায় থেকে। প্রথম প্রশ্ন হচ্ছে, দেখো নিউট্রনবিহীন মৌলটি হলো। তাহলে নিউট্রনবিহীন মৌল আমরা জানি যে হাইড্রোজেনের মধ্যে নিউট্রন থাকে না। তাহলে হাইড্রোজেনের 3টি আইসোটোপ হয়। দেখো এখানে এ বি সি যে রয়েছে এটির হচ্ছে H11, ডয়টেরিয়াম মানে হয় H12, ট্রিটিয়াম মানে হয় H13। তাহলে এই যে 3টি আইসোটোপ রয়েছে এগুলির মধ্যে H11 এর মধ্যে কিন্তু নিউট্রন থাকে না। ঠিক আছে, কেন নিউট্রন থাকে না? কারণ নিউট্রন সংখ্যা আমরা পাই ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা যদি বিয়োগ করি তাহলে আমরা নিউট্রন সংখ্যা পাই। এখানে দেখো ভর সংখ্যা 1 এবং পারমাণবিক সংখ্যা 1, অর্থাৎ 1 থেকে 1 যদি আমরা বিয়োগ করি তাহলে 0 হয়। বা এভাবে আমরা সমাধান করতে পারি যে 1 হচ্ছে তার প্রোটন সংখ্যা, যদি 1 প্রোটন সংখ্যা হয় তাহলে ইলেকট্রন সংখ্যা 1, এবং ভর সংখ্যা সমান কি হয়? ভর সংখ্যা সমান হয় প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে এখানে দেখো প্রোটন সংখ্যা 1 হচ্ছে এবং নিউট্রন সংখ্যা 0, তাই ভর সংখ্যা হচ্ছে এখানে কত? 1 হচ্ছে। ভর সংখ্যা হচ্ছে কত? 1। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে সাধারণ হাইড্রোজেন বা এর আরেক নাম হচ্ছে প্রোটিয়াম। এটা কিন্তু খেয়াল রাখবে, এটাও কিন্তু অপশনে কোনো সময় দেওয়া থাকে যে সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম এর মধ্যে কোনো নিউট্রন কণা থাকে না। নেক্সট প্রশ্ন হচ্ছে, দেখো নিচের কোনটি স্বতঃস্ফূর্তভাবে ইউরেনিয়াম এর মতো ভারী মৌলের কেন্দ্রক থেকে নির্গত হয় এবং ধনাত্মক আধানগ্রস্ত? তাহলে এগুলির মধ্যে ধনাত্মক আধানগ্রস্ত হচ্ছে আলফা কণা। ঠিক আছে, যার চার্জ হচ্ছে +2 একক। তাহলে এগুলির মধ্যে আলফা কণা হচ্ছে +2 চার্জ যুক্ত ধনাত্মক আধান কণা এবং এটি ইউরেনিয়ামের মৌল থেকে কেন্দ্র থেকে নির্গত হয়। তাহলে অপশন বি হবে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে, দেখো দুটি মৌল দেওয়া রয়েছে, সেগুলির মধ্যে পরস্পরের মধ্যে সম্পর্ক কি? তাহলে এখানে সম্পর্ক বলতে আমরা 3 ধরনের পেতে পারি। ঠিক আছে, এক হচ্ছে আইসোটোপ, 2 হচ্ছে আইসোবার, হয় তারা আইসোবার হবে, আর 3 হচ্ছে আইসোটোন। এখন এগুলি কিভাবে হয় সেটা আমরা কিভাবে খেয়াল রাখবো? যদি পারমাণবিক সংখ্যা সমান হয়, ঠিক আছে, পারমাণবিক সংখ্যা সমান অর্থাৎ প্রোটন সংখ্যা সমান, ঠিক আছে, তাহলে আইসোটোপ হয়। আইসোবার কখন হয়? যখন ভর সংখ্যা সমান হয়, ভর সংখ্যা সমান। আইসোটোন কখন হয়? যখন নিউট্রন সংখ্যা সমান। তাহলে এখানে যদি আমরা দেখি প্রশ্নটাতে, তাহলে দেখো AS7733 এবং AS7833 এদের পারমাণবিক সংখ্যা সমান রয়েছে, তাই এখানে কি হবে? আইসোটোপ হবে। অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, প্রদত্ত কোনটি Ca2+ এর সমসংখ্যক ইলেকট্রন যুক্ত? তাহলে Ca এর পারমাণবিক সংখ্যা হয় 20। এখন Ca যখন Ca2+ হয়ে যায় তখন সে 2টা ইলেকট্রন বর্জন করে, তাহলে এখন তার কত হবে? 18। তাহলে 18 যদি ইলেকট্রন বিন্যাস করি কত হবে? 2 8 8। ঠিক আছে, তাহলে এই 2 8 8 হচ্ছে কার ইলেকট্রন বিন্যাস? 18 হচ্ছে আর্গনের। কার হবে? আর্গন। আমরা জানি যে আর্গনের ইলেকট্রন কটা থাকে? আর্গন মানে হচ্ছে কত? 18। ঠিক আছে, তাহলে এর ইলেকট্রন হচ্ছে 18, আর্গনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত? 18। নেক্সট প্রশ্ন হচ্ছে, দেখো প্রদত্ত কোনটি তেজস্ক্রিয় আইসোটোপ? এটা হবে অপশন সি, অর্থাৎ কার্বন 614। ঠিক আছে, এটা কার্বন 614, এটা হচ্ছে একটা তেজস্ক্রিয় আইসোটোপ। ঠিক আছে, এই তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার অনেক সময় পরীক্ষায় প্রশ্ন থাকে যে কার্বন 614 যে তেজস্ক্রিয় আইসোটোপ সেটার ব্যবহার কি? তো এর আমরা ব্যবহার লিখতে পারি যে জীবাশ্মের বয়স,
ঠিক আছে, জীবাশ্মের বয়স, ঠিক আছে, বা বিভিন্ন ঐতিহাসিক যে আমরা ঐতিহাসিক বস্তুর বয়স নির্ণয়, ঠিক আছে, বিভিন্ন ধরে নাও খনন কার্যের ফলে কোনো একটি বস্তু পাওয়া গেল, তাহলে তার সময়কাল, কখন সেই বস্তুটি তৈরি হয়েছিল, সেই রকম যে বিষয়গুলি সময়কাল গণনা করার জন্য আমরা এই কার্বন 614 তেজস্ক্রিয় মৌলটি ব্যবহার করি। আলফা ও বিটা কণার আধানের অনুপাত কত? তাহলে আলফা কণার আধান হয় +2, ঠিক আছে, বিটা কণার আধান হয় -1। তাহলে অনুপাত যদি করি কত হবে? 2:1, ঠিক আছে। তাহলে অপশন ডি হবে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, কোন পরমাণুর যোজ্যতা কক্ষে সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন থাকতে পারে? তাহলে আমরা জানি যে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে 2 × n², যেখানে n মানে কি হয়? 1, 2, 3, 4, ঠিক আছে, কক্ষপথগুলির মান। কক্ষপথগুলি যদি আমরা দেখি তাহলে কি হয়? কে থেকে শুরু হয়, কে, এল, এম, এন, এভাবে শুরু হয়, ঠিক আছে। তাহলে এখানে দেখো বলা রয়েছে যে যোজ্যতা কক্ষে সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন থাকতে পারে। তাহলে এটা তোমরা খেয়াল রাখবে যে n > 4, ঠিক আছে, n > 4, অর্থাৎ n এর মান যদি 4 হয় তাহলে 2 × 4², ঠিক আছে, তাহলে 2 × 16 মানে হচ্ছে কত? 32। তো সর্বোচ্চ ইলেকট্রন 32, যে কোনো কক্ষপথে 32টা ইলেকট্রন থাকতে পারে। অর্থাৎ 32-এর থেকে, যেমন যদি আমরা 5 নম্বর কক্ষে যাই তখন ইলেকট্রন সংখ্যা কত হবে? 2 × 5² মানে হচ্ছে 25, মানে 50টা, কিন্তু 50টা ইলেকট্রন থাকতে পারবে না, সর্বোচ্চ 32টা ইলেকট্রন থাকতে পারে। এটা তোমরা খেয়াল রাখবে যে যোজ্যতা কক্ষে সর্বোচ্চ 32টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, একটি ত্রিযোজী ক্যাটায়নের ইলেকট্রন সংখ্যা দেওয়া রয়েছে কত? 10। তাহলে ত্রিযোজী ক্যাটায়ন আমরা ধরে নিচ্ছি মৌলটি হচ্ছে X এবং ত্রিযোজী ক্যাটায়ন মানে হচ্ছে 3+। এখন তার ইলেকট্রন সংখ্যা 10টা, এর ইলেকট্রন রয়েছে কটা? 10টা। তাহলে 3টা ত্যাগ করেছে, তার মানে 3টা আগে ছিল। তাহলে আগে কত ছিল? 13, ঠিক আছে, আগে কত ছিল? 13। তাহলে মৌলটির পরমাণু ক্রমাঙ্ক কত হবে? 13। অপশন সি হবে এখানে অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, ক্যাথোড রশ্মি হলো, এখন ক্যাথোড রশ্মি কি হবে? দেখো আমরা পরীক্ষাটা দেখেছি যে একটি বায়ুশূন্য এর ভিতরে ক্যাথোড এবং অ্যানোড দিয়ে যে পরীক্ষাটা করা হয় 10,000 ভোল্ট সৃষ্টি করে, ঠিক আছে, এখানে বায়ু নিষ্কাশন পাম্প থাকে এবং এখানে সেটিকে ব্যাটারির সঙ্গে যুক্ত করা হয়, ঠিক আছে। তাহলে এটা মাইনাস হয়, এদিকে হয় প্লাস, ঠিক আছে, এটা মাইনাস, এটা হচ্ছে প্লাস। এখন মাইনাসটাকে আমরা কি জানি? মাইনাসটাকে ক্যাথোড জানি, ঠিক আছে। তাহলে আর প্লাসটাকে আমরা কি জানি? অ্যানোড। প্লাস মানে হচ্ছে কি? অ্যানোড। এখন ক্যাথোড রশ্মি মানে এখান থেকে ইলেকট্রনের স্রোত এই অ্যানোডের দিকে যায়, ঠিক আছে। তাহলে এটা কি হবে? অপশন ডি হবে, ঠিক আছে। ইলেকট্রনের স্রোত মাইনাস থেকে কি হবে? ইলেকট্রনের স্রোত অ্যানোডের দিকে যায়। তো ক্যাথোড রশ্মি হলো ইলেকট্রনের। তো নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, পরমাণুর মূল কণাগুলির ভরের ক্রম হলো, ঠিক আছে। তাহলে আমরা পরমাণুর মধ্যে আমরা 3 ধরনের কণা পাই, ঠিক আছে, ইলেকট্রন, প্রোটন, ঠিক আছে, আর নিউট্রন। এই 3 ধরনের কণা আমরা একটি পরমাণুকে ভাঙলে আমরা এই 3 ধরনের কণা পাই। এই কণাগুলিকে স্থায়ী কণা বলা হয়। এগুলিকে কি বলা হয়? স্থায়ী কণা। এখন যদি আমরা দেখি তাহলে সর্বপ্রথম আবিষ্কার হয়েছিল কিন্তু ইলেকট্রন, ঠিক আছে, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে প্রোটন এবং শেষে নিউট্রন কণা আবিষ্কার হয়, এটা থার্ড। 3 নম্বর অপশানে হচ্ছে নিউট্রন কণা আবিষ্কার হয়েছিল। প্রথম আবিষ্কার হয়েছিল ইলেকট্রন ফার্স্ট, সেকেন্ড হচ্ছে প্রোটন এবং নিউট্রন। এখন যদি আমি এখানে লেস দেন লাগাই, ঠিক আছে, লেস দেন লাগিয়ে দিলাম, ঠিক আছে, তাহলে আমি কি পেলাম? ফাইনাল ইলেকট্রন,
ঠিক আছে, লেস দেন প্রোটন লেস দেন নিউট্রন। এটাকে আমি এরকম ভাবে লিখতে পারি, নিউট্রন গ্রেটার দেন প্রোটন গ্রেটার দেন ইলেকট্রন। ঠিক আছে, তাহলে এটা দেখো অপশানে আমাদের এই অপশানটা রয়েছে, দেখো এখানে অপশান বি এ। ঠিক আছে, তাহলে অপশান বি হবে এখানে কারেক্ট অ্যান্সার। অপশান বি এখানে হবে কি কারেক্ট অ্যান্সার। এবং এটা খেয়াল রাখবে যে তোমরা সব থেকে প্রথম আবিষ্কার হয় ইলেকট্রন, তারপরে প্রোটন, তারপরে শেষ হচ্ছে নিউট্রন। এবং এদের কে ইলেকট্রন আবিষ্কার করেন, কে প্রোটন আবিষ্কার করেন, কে নিউট্রন আবিষ্কার করেন, এই ধরনের প্রশ্ন থাকে। তো এই ধরনের প্রশ্ন এখানে রয়েছে, আমি আলোচনা করব। নেক্সট প্রশ্ন হচ্ছে, দেখো প্রদত্ত কোন ক্ষেত্রে ইলেকট্রনের স্থানান্তরের সময় শক্তির শোষণ ঘটবে। তাহলে শক্তির শোষণ কখন হয়, যদি একটা ইলেকট্রন নিম্ন কক্ষ থেকে উচ্চ কক্ষে যায়, তখন সে শক্তি বাইরে থেকে শোষণ করে এবং ইলেকট্রনটি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়। তো এখন যদি আমরা শক্তি স্তরগুলি দেখি, তাহলে হচ্ছে এরকম ভাবে থাকে। ঠিক আছে, প্রথমে হচ্ছে কে, ঠিক আছে, তারপরে হচ্ছে কি এল, তারপরে হচ্ছে কি এম। এখন প্রশ্ন দেখো, এখানে প্রশ্নে রয়েছে এন থেকে কে। ঠিক আছে, তারপরে এম এর পরে কি রয়েছে, এম এর পরে রয়েছে এন। তো এন থেকে কে যদি কোনো পরমাণু আসে, তাহলে তার শক্তির শোষণ হবে না, ঠিক আছে, তার বর্জন হবে। তাহলে প্রথম অপশানটা আমার এখানে অ্যান্সার হবে না। এল থেকে কে, এল থেকে কে যদি কোনো একটি ইলেকট্রন আসে, তারও কিন্তু শক্তির বর্জন হবে, এটাও তাহলে হবে না। এল থেকে এম, এল থেকে এম এ যদি কোনো ইলেকট্রন যায়, ঠিক আছে, তাহলে তার কিন্তু শক্তির কি ঘটবে, শোষণ ঘটবে। অর্থাৎ বাইরে থেকে তাকে শক্তি গ্রহণ করতে হবে, তবেই সে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যেতে পারবে। তাহলে অপশন সি হবে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে, দেখো পরমাণুর আধান শূন্য কণাটি হলো। অর্থাৎ এখানে আধান কার থাকে না, তাহলে পরমাণুর মধ্যে আমরা তিন ধরনের কণা পাই, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। ইলেকট্রনের আধান আছে, যার মান হচ্ছে কত 1.6 × 10⁻19 কুলম্ব। প্রোটনেরও মান আছে, এর হচ্ছে প্লাস 1.6 × 10⁻−19 কুলম্ব। নিউট্রনের কোনো আধান নেই, ঠিক আছে, আধান শূন্য। ঠিক আছে, এর আধান শূন্য। এই ইলেকট্রন হয় মাইনাস, প্রোটন প্লাস, নিউট্রনের কোনো আধান নেই। তাহলে অপশন সি হবে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, একটি পরমাণুর তৃতীয় কক্ষে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা। তাহলে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের জন্য আমরা এই সূত্রটি ব্যবহার করি। তৃতীয় কক্ষ মানে 3² 2 × 9 = 18টা। তাহলে অপশন বি হবে এখানে কারেক্ট অ্যান্সার। তৃতীয় কক্ষে সর্বোচ্চ ইলেকট্রন 18টা থাকতে পারে। আর খেয়াল রাখবে যে পরমাণুর কোনো কক্ষে 32টির বেশি কিন্তু ইলেকট্রন থাকতে পারে না। ঠিক আছে, 32টির বেশি ইলেকট্রন থাকতে পারে না। নেক্সট প্রশ্ন দেখো, প্রোটিয়ামের নিউট্রন সংখ্যা। তাহলে প্রোটিয়াম মানে আমরা জানি H11, এটা আমি ফার্স্ট প্রশ্নে আলোচনা করেছি যে সাধারণ হাইড্রোজেনকে প্রোটিয়াম বলা হয়। আমি বললাম যে এই ধরনের প্রশ্ন থাকবে। তো এখানে নিউট্রন সংখ্যা নির্ণয় করার জন্য আমরা কি করি, ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা আমরা বিয়োগ করি। তাহলে 1 বিযুক্ত 1 মানে হচ্ছে 0। ঠিক আছে, তাহলে প্রোটিয়ামের নিউট্রন সংখ্যা কত হয়, 0 হয়। দেখো রয়েছে Ca2+ আয়নের ইলেকট্রন বিন্যাস। তাহলে Ca এর পারমাণবিক সংখ্যা হয় 20। এখন Ca2+ মানে দুটা ইলেকট্রন বর্জন করে, তাহলে Ca2+ এর ইলেকট্রন সংখ্যা এখন বর্তমানে কত হবে, 18টা। 18টা যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, তাহলে 2 8 8 হয়। ঠিক আছে, তাহলে অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। এখন এই 2 8 8 এগুলির উপকক্ষগুলি যদি আমরা লিখি, তাহলে 1s2 হয়, 2s2 2p6, ঠিক আছে, 3s2 3p6। এইরকম ভাবে ইলেকট্রনগুলি বন্টন থাকে। 1s এ 2টা, 2 নম্বর উপকক্ষে 8টা এবং 3 নম্বর উপকক্ষে অরবিটালে 8টা। ঠিক আছে, এর উপকক্ষ যদি আমরা দেখি, তাহলে sp-df। ঠিক আছে, এগুলো যখন তোমরা ক্লাস 10-এ বা 11-12-এ উঠবে, তখন আরো ডিটেলসে জানবে। ঠিক আছে, তো এর তোমাদের ইলেকট্রন বিন্যাস এরকম ভাবে লেখা হয়। ঠিক আছে, তাহলে এখানে
অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন রয়েছে কার্বন 614। এই কার্বন 614 যে পরমাণুটি রয়েছে এর কথা একটু আমরা আগে আলোচনা করলাম। এটা হচ্ছে একটা তেজস্ক্রিয় আইসোটোপ। ঠিক আছে, কার্বনের তেজস্ক্রিয় আইসোটোপের মধ্যে এটা পড়ে। কার্বনের 3টা আইসোটোপ, তার মধ্যে কার্বন 614 যে আইসোটোপটা সেটা হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ। তো এখন বলছে তড়িৎ আধানযুক্ত কণার সংখ্যা, এর মধ্যে কটা কণা রয়েছে। তাহলে এর মধ্যে যদি আমরা কণা দেখি, কারণ আমরা জানি প্রত্যেকটা পরমাণুতে ভাঙলে আমরা 3 ধরনের কণা পাই, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তো কেবলমাত্র 3টা কণা পাওয়া যায় না সাধারণ হাইড্রোজেনে, তার ক্ষেত্রে নিউট্রন কণা নেই। এখানে কার্বনের আমরা ইলেকট্রন পাবো কটা? 6টা। ইলেকট্রন যদি 6টা হয় তাহলে প্রোটনও হবে কটা? 6টা। আর নিউট্রন আমরা কিভাবে পাবো? ভর সংখ্যা থেকে এটা বাদ যদি আমরা দিই তাহলে কত হবে? 8। তাহলে নিউটন সংখ্যা হচ্ছে কটা? 8টা। এখন নিউটন সংখ্যা কিন্তু কোনো চার্জ নেই, ঠিক আছে, এর কোনো চার্জ নেই। তাহলে চার্জ কার আছে? ইলেকট্রন আর প্রোটন। এখানে বলা আছে তড়িৎ আধান যুক্ত কণা, তাহলে তড়িৎ আধান যুক্ত কণা কটা হবে? ইলেকট্রন 6টা, প্রোটন 6টা। তাহলে 6 + 6 মানে 12। অপশন সি হবে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, যে পরমাণুর এল কক্ষটি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে সেটি হলো। অর্থাৎ এল কক্ষ দ্বারা ইলেকট্রন পূর্ণ মানে হচ্ছে দেখো কে এল, ঠিক আছে, কে এল এম এন। এখন এল কক্ষ পর্যন্ত যদি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে তার মানে কে কক্ষে 2টা থাকবে, এল কক্ষে 8টা থাকবে। তাহলে টোটাল ইলেকট্রন থাকবে কটা? 10টা। এখন এদের মধ্যে 10 কার মধ্যে থাকবে? 10 দেখো হিলিয়ামের হয় 2, ঠিক আছে, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়ামের হয় কত? 4। ফ্লুরিনের হয় কত? ফ্লুরিনের হয় 9। নিয়নের হয় কত? 10। ঠিক আছে, তাহলে অপশন ডি হবে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে প্রোটন ও নিউট্রনের মধ্যে যে কণার আদান প্রদানের ফলে নিউক্লিয় বলের সৃষ্টি হয় সেটা হবে মেসন কণা। ঠিক আছে, এরকম যেটা লেখা থাকে এর নাম হয় কি? এর নাম হচ্ছে মেসন কণা। ঠিক আছে, এটা তোমরা পেয়ে যাবে যে পরমাণুর গঠন যে রয়েছে, যেখানে তোমাদের নিউক্লিয় বল কাকে বলে থাকে, সেখানেই নিউক্লিয় বল সৃষ্টির মূল কারণ হচ্ছে কি? প্রোটন আর নিউট্রন। অর্থাৎ এই নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন থাকে আর নিউট্রন থাকে, এই দুটি কণার মধ্যে পরস্পরের মধ্যে আদান প্রদান হয়, কণার আদান প্রদান হয়। ঠিক আছে, এটার মধ্যে কি থাকে? প্রোটন আর নিউট্রন। এদের মধ্যে কোন কণার আদান প্রদান হয়? মেসন কণার। মেসন কণার আদান প্রদান হয়, তার ফলে একটা আকর্ষণ বলের সৃষ্টি হয়। ঠিক আছে, সেই আকর্ষণ বলটাই হচ্ছে নিউক্লিয় বল। এই নিউক্লিয় বল হচ্ছে শক্তিশালী বল, প্রচুর শক্তি থাকে নিউক্লিয় বলের মধ্যে। তো হাইড্রোজেনের সবচেয়ে ভারী আইসোটোপ হলো, তাহলে হাইড্রোজেনের আমরা 3টা আইসোটোপ জানি, H11, H12, H13। এখন এখানে দেখো ইলেকট্রন H11-এ নিউট্রন রয়েছে 0, প্রোটন হচ্ছে 1, ইলেকট্রন হচ্ছে 1। এটাতে যদি আমরা দেখি তাহলে ইলেকট্রন পাবো একটা, ঠিক আছে, প্রোটন পাবো একটা এবং নিউট্রন পাবো কটা? 2টা। ঠিক আছে, নিউট্রন পাবো 2টা নাই, নিউট্রন হবে এখানে কটা? একটা হবে। নিউট্রন হবে কটা? একটা। আর এখানে ইলেকট্রন একটা, প্রোটন একটা, নিউট্রন হচ্ছে 2টা। তাহলে সব থেকে বেশি আমরা নিউট্রন পাচ্ছি 2টা, H13-তে। ঠিক আছে, তাহলে H13 হবে এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, কারণ তোমাদের বইয়ে হাইড্রোজেনের যে H14 এটা একটা হাইড্রোজেনের আইসোটোপ, এটা কিন্তু তোমাদের বইয়ে উল্লেখ নেই, ঠিক আছে, দেওয়া নেই। তাহলে সেই হিসাবে আমরা যদি দেখি তাহলে হাইড্রোজেন 13 এই যে আইসোটোপ, এই আইসোটোপটার মধ্যে নিউট্রন 2টা রয়েছে। এখন নিউট্রন কণার ভর সব থেকে বেশি হয়। নিউট্রন কণার ভর কি হয়? সব থেকে বেশি হয় ইলেকট্রন প্রোটন থেকে। এটা আমরা ভরের ক্রম থেকে আমরা জানতে পারি। তাহলে সেই জন্য নিউট্রন কণা যার বেশি সেই ভর, তারই ভর সব থেকে বেশি হবে। নেক্সট প্রশ্ন দেখো, কোন বিজ্ঞানী নিউট্রন কণা আবিষ্কার করেন? এখানে পরমাণুর যে 3টা কণা, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, এই 3টা কণা কে কে আবিষ্কার করেন? এটা কিন্তু শর্ট প্রশ্ন একটা থাকতে পারে, কোনো সময় পরীক্ষায় এসে থাকে।
তো প্রোটন আবিষ্কার করে মনে রাখবে যে নিউট্রন আবিষ্কার করেন কে? স্যাডউইক। ঠিক আছে, নিউট্রনকে আবিষ্কার করে জেমস স্যাডউইক। ইলেকট্রন আবিষ্কার করে জে থমসন। ঠিক আছে, আর প্রোটন আবিষ্কার করেন কে? রাদারফোর্ড। রাদারফোর্ড আবিষ্কার করেন প্রোটন। তাহলে এখানে কি হবে? এখানে সঠিক অ্যান্সার হবে অপশন ডি, নিউট্রন। সরি, ডি হবে না, এখানে নিউট্রন কণা বলা রয়েছে। তাহলে নিউট্রন কণা আবিষ্কার করেন কে? জেমস স্যাডউইক। ঠিক আছে, অপশন বি হবে এখানে কারেক্ট অ্যান্সার। প্রদত্ত কোন পারমাণবিক মডেলকে প্লাম পুডিং মডেল বলা হয়? ঠিক আছে, এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ঠিক আছে, তো এটা হবে থমসনের পারমাণবিক মডেল। অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। থমসনের পারমাণবিক মডেলকে প্লাম পুডিং মডেল বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো যে প্রদত্ত কোনটি সবচেয়ে শক্তিশালী বলের উদাহরণ? এটা হবে নিউক্লিয় বল। অপশন ডি। এখন একটু আগে আমি বললাম যে নিউক্লিয় বল পরমাণুর নিউক্লিয়াসে সৃষ্টি হয়। পরমাণুর যে নিউক্লিয়াস, সেখানে দুটি কণা থাকে, প্রোটন এবং নিউট্রন। এদের মধ্যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলকে নিউক্লিয় বল বলা হয়। এই নিউক্লিয় বল পরমাণুর নিউক্লিয়াসে সৃষ্টি হয় এবং ধারে ধারে এরকম সাইডে কি থাকে? ইলেকট্রন কক্ষগুলি থাকে। ঠিক আছে, KLM এরকম ভাবে নামকরণ হয়ে যায়। এগুলিতে ইলেকট্রনগুলি ঘোরাফেরা করে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো কি পরমাণুর অস্থায়ী কণাটির নাম? এগুলির মধ্যে দেখো ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, এগুলি হচ্ছে স্থায়ী কণা। ঠিক আছে, আমি একটু আগেই বললাম যে পরমাণুকে ভাঙলে আমরা দুই ধরনের, পরমাণুকে যদি আমরা ভাঙি, ঠিক আছে, তাহলে দুই ধরনের কণা পাওয়া যায়। দুই ধরনের, এক হচ্ছে স্থায়ী, ঠিক আছে, আর এক হচ্ছে অস্থায়ী। তো স্থায়ী কণাগুলির মধ্যে হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। আর অস্থায়ী কণা হচ্ছে যেমন মেসন কণা। ঠিক আছে, মেসন, পজিট্রন। ঠিক আছে, এগুলি হচ্ছে অস্থায়ী কণা। তো এখানে অপশন হচ্ছে সি দেখো রয়েছে, মেসন কণা। এটা হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, একটি পরমাণুর এলতম কক্ষে যদি একটি ইলেকট্রন থাকে তাহলে তার মোট আধান কত হবে? তাহলে একটি ইলেকট্রনের আধান আমরা জানি -1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। তাহলে কে থেকে শুরু হয়? KLMN। তাহলে কে কক্ষে দুটি ইলেকট্রন পূর্ণ হবে তবে এল কক্ষে যাবে। এখন এল কক্ষে বলা আছে একটা, তাহলে টোটাল ইলেকট্রন হচ্ছে কটা? 3টে। তাহলে 3 ইন্টু -1.6 ইন্টু 10⁻19। ঠিক আছে, তাহলে 3 দিয়ে যদি আমরা গুণ করি, 3 6 18, হাতে 1, 4.8, তাহলে -4. তাহলে এখানে কি হবে? 3 ইন্টু, এখানে গুণ করে দেওয়া নেই। ঠিক আছে, এখানে ডাইরেক্ট এটাই অপশন রয়েছে। ঠিক আছে, তাহলে এটা মাইনাস হবে, তাহলে অপশন হবে সি হবে এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এল কক্ষে বলা আছে দেখো, এল কক্ষ মানে হচ্ছে কে কক্ষে দুটি ইলেকট্রন পূর্ণ হয় তবে এল কক্ষে একটা ইলেকট্রন গেছে। তাহলে এল কক্ষে টোটাল ইলেকট্রন 3টা। একটি ইলেকট্রনের আধান -1.6 ইন্টু 10⁻19 কুলম্ব, 3টা হচ্ছে 3 ইন্টু, তাহলে অপশন সি হবে। ঠিক আছে, যেহেতু ইলেকট্রনের চার্জ মাইনাস, দেখো দুটিতে এ এবং সি একই মান রয়েছে, কিন্তু যেহেতু ইলেকট্রন সেই কারণে নেগেটিভ চিহ্ন হবে। নেক্সট প্রশ্ন দেখো, ভৌত ধর্ম আলাদা কিন্তু রাসায়নিক ধর্ম অভিন্ন হয়, এটা হচ্ছে কার হবে? আইসোটোপের। ঠিক আছে, ভৌত ধর্মে যদি আইসোটোপের আমরা বৈশিষ্ট্যগুলি দেখি, তাহলে আইসোটোপের মধ্যে ভৌত ধর্ম আলাদা হয় কিন্তু রাসায়নিক ধর্ম অভিন্ন হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, O2 মাইনাস আয়নের যোজন কক্ষে ইলেকট্রন সংখ্যা কটা হবে? তাহলে ও এর যদি আমরা দেখি, তাহলে ইলেকট্রন অরিজিনাল ও হয় 8, অর্থাৎ অক্সিজেনের মধ্যে 8টি ইলেকট্রন থাকে। একটি পরমাণুর মধ্যে কটি ইলেকট্রন থাকে? 8টি থাকে ইলেকট্রন। এখন O2 মাইনাস মানে 8 প্লাস 2, দুটা ইলেকট্রন গ্রহণ করেছে বাইরে থেকে, 2 মাইনাস, তাহলে এখন কটা হলো? 10টি ইলেকট্রন। তাহলে অপশন ডি হবে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা কে করেন? এটা হবে রাদারফোর্ড। আমরা জানি যে আলফা কণা বিচ্ছুরণ যে পরীক্ষাটি করেন সেটা কে করেছিলেন? রাদারফোর্ড। নেক্সট প্রশ্ন, সিএল ও Cl মাইনাসের মধ্যে কোনটি বেশি সুস্থিত? তাহলে এখানে তোমরা খেয়াল রাখবে যে কোনো পরমাণুর বাহিরের কক্ষে বা সর্বোচ্চ
বাইরের কক্ষে যদি 8টি ইলেকট্রন থাকে তাহলে সেই পরমাণুটি সব থেকে বেশি সুস্থিত হয়। এখন ক্লোরিন 17 এর যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে 2, 8, 7, তাহলে বাইরের কক্ষে দেখো 7টা ইলেকট্রন থাকছে। Cl মাইনাস মানে ইলেকট্রন হবে 18টা, এর যদি ইলেকট্রন বিন্যাস করি 2, 8, 8, তাহলে এখানে বাইরের কক্ষে 8টা, তাহলে এখানে 7টা এবং এখানে 8টা। তাহলে সূত্র বলছে কি যে বাইরের কক্ষে যদি সর্বোচ্চ বাইরের কক্ষে যদি 8টা ইলেকট্রন থাকে তাহলে সেই পরমাণুটি বেশি সুস্থিত হয়। তাহলে এখানে Cl মাইনাস হবে সব থেকে বেশি সুস্থিত। ঠিক আছে, তাহলে অপশন বি হবে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট, এবং এটা হচ্ছে লাস্ট প্রশ্ন। ঠিক আছে, এর আইসোটোন হলো কোনটা? তাহলে P31, ঠিক আছে, 15, এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে আইসোটোন মানে নিউট্রন সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে এখানে হবে কত? 16। ঠিক আছে, তাহলে নিচের এগুলির মধ্যে কার নিউট্রন সংখ্যা হবে 16টা? প্রথমেরটা যদি আমরা দেখি অপশন এ, দেখো দেওয়া রয়েছে S32, 16। এখানে যদি আমরা 32 থেকে 16 বাদ দিই তাহলে কটা পাচ্ছি? 16। তাহলে দেখো প্রথম অপশনটায় যেটা রয়েছে সেটার এই নিউট্রন সংখ্যা হচ্ছে 16, তাহলে অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। এখন আমরা জানি যে আইসোটোন মানে কি হয়? নিউট্রন সংখ্যা সমান হয়। আমি তোমাদের একবার দেখালাম যে নিউট্রন সংখ্যা যদি সমান হয় তাহলে সেটাকে আমরা আইসোটোন বলবো। এখন আইসোটোন, আইসোটোপ, আইসোবার এগুলা তোমরা কিভাবে খেয়াল রাখবে? দেখো আইসোটোপ আমি যেভাবে খেয়াল রাখিয়েছি, ঠিক আছে, আইসোটোপ এটাতে হবে প্রোটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা সমান বা পারমাণবিক সংখ্যা সমান। এখানে দেখো প আর প রয়েছে, এই প এর সাথে আইসোটোপ। ঠিক আছে, এখন যদি আমরা আইসোবার দেখি তাহলে দেখো ওখানে র রয়েছে। ঠিক আছে, তাহলে যদি ভরের যে র, এই র এর সাথে এর র এর, ঠিক আছে, ম্যাচ হবে তাহলে আইসোবার। এখন আইসোটোন, আইসোটোন মানে দেখো নিউট্রন সংখ্যা, নিউট্রন, নিউট্রনের এই যে দন্তন্য আর আইসোটোনের দন্তন্য, এই দন্তন্য দন্তন্য সেই কারণেই আইসোটোন হয়। ঠিক আছে, তো এইভাবে খেয়াল রাখার একটা শর্ট পদ্ধতি রয়েছে। তো আশা করি ভিডিওটিতে তোমরা সকল প্রশ্নগুলি ভালো করে বুঝতে পেরেছো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও দেখার জন্য।